এটা থিয়েটারের অভিনয়ের জার্নিটা তো অতি দীর্ঘ, 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত, এবং তার মূল কাণ্ডারি হচ্ছেন অর্ণ মুখোপাধ্যায়, অর্ণদা এবং নটদা, যেরকম বললাম। তারপরে তার অনেকগুলো বছর পর, মানে অনেকটা সময় পর অর্ণদা যখন অথই চিত্রনাট্য নিয়ে আসে পরে, তখন আমার শুনে মনে হয় যে এটা ডেফিনেটলি চলচ্চিত্র হওয়া উচিত। তারপরের জার্নিটা বলা যেতে পারে যে তুলনামূলকভাবে ছোট, 1 বছরের জার্নি। আমরা গত বছর এপ্রিল মাসে SDF এর অফিসে আমাদের সকলের গার্জেন মেন্টর, আমাদের প্রডিউসার শ্রীকান্ত মহতার সামনে চিত্রনাট্য পড়ি এবং জুনের ছবি রিলিজ হতে যাচ্ছে। কিন্তু অথই তারপরে দর্শক যতদিন ধরে ছবিটা দেখবেন, ভালোবাসবেন, ছবিটা রয়ে যাবে, সেই জার্নিটা অন্যরকম। কিন্তু এখনো পর্যন্ত সিনেমার জার্নিটা থেকে থিয়েটারের জার্নিটা অনেক বেশি দীর্ঘ, অনেক বেশি স্মৃতিনিধুর। এবং এই দুটো জার্নির মধ্যে বা দুটোই কাজের মধ্যে দুটো নাট্যমঞ্চেও অভিনয় করেছে এবং বড় পর্দাতেও, সেক্ষেত্রে দুটো ডিফারেন্স কমপ্লিটলি আলাদা। থিয়েটার ইন এ প্রসেস, অ্যাজ এ প্রসেস ইট কমপ্লিটলি আলাদা। আমাদের একটা 3 থেকে 5 মাসের রিহার্সাল হয়েছিল। থিয়েটারের শো মানে প্রত্যেক দিন জিনিসটাকে স্ক্র্যাচ থেকে শুরু করে, আর থিয়েটার মানে একটা গো, একবারে শুরু হলো শেষ হয়ে গেল। আর সিনেমা তো পুরো জিনিসটাই বাড়িতে বসে তার পেপার ওয়ার্ক করা, ম্যাপিং করা, শর্ট ডিভিশন করা, তারপর শুটিং করা, তারপর পোস্ট প্রোডাকশন, তারপর রিলিজ। কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস হিসেবেই দুটো আর্ট ফর্ম কমপ্লিটলি ডিফারেন্ট। তারা ছবি দেখতে এলেই তো বুঝে যাবেন চরিত্রের কথা। অভিনয় করে বলা আর এমনি মাইকের সামনে বলে দেওয়া কি ভালো হবে? এত কষ্ট করে আমরা অভিনয় করি, দেখা যাক, খুব ভালো লাগবে যদি দেখেন। একদিকে তোমার একদিকে চরিত্র, একদিকে ক্রিয়েটিভ ডিরেক্টর, কতটা টাফ ছিল? একটু শক্ত ছিল। অর্ণদার ক্ষেত্রেও তাই, পরিচালক, প্রথম পরিচালনা এবং এত বড় রোলে অভিনয়। কিন্তু যেহেতু একসাথে করেছি, শুধু আমি অর্ণদা নয়, অরিত্র, জয়, সৌমিক দা একসাথে করেছি বলেই জিনিসটা করা গেছে, সম্ভব করা গেছে। দর্শকদের সকলকে অনুরোধ করব, আপনারা আসুন। 14ই জুন থেকে আমাদের ছবি বড় পর্দায় যাচ্ছে। আপনাদের যদি এই ছবি ছুঁতে পারে, আপনাদের যদি এই ছবি কোথাও স্পর্শ করতে পারে, যদি এই ছবিটা খানিকক্ষণ আপনাদের ভেতরে থাকতে পারে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। সোশ্যাল মিডিয়া একটা গ্রুপ অফ পিপলকে বলতে শোনা যাচ্ছে যে অনির্বাণ যেহেতু থিয়েটার করতে, তো সেই ক্ষেত্রে মানে থিয়েটারের কাজগুলোকে আর কি তুলে ধরার চেষ্টা করেছে, যেরকম এই কাজটা এবং বল্লভপুরের যে কাজটা, তো সেটা নিয়ে তোমার না, ঠিক খুব একটা তা নয়। খুব সচেতনভাবে। প্রথম কথা হচ্ছে অথই আমার লেখা নয়, বল্লভপুরের কথা হ্যাঁ আমাদের ভাবা ছিল। মন্দার কোনো নাটকের টেক্সট নয়। এটা ঠিক যে প্রত্যেকটাই নাটকের টেক্সট থেকেই আমরা করছি বলে হয়তো এরকমটা মনে হয়, মনে হওয়ার মধ্যে কোনো অসুবিধে নেই। কিন্তু আমার ইন্টেনশন ঠিক সেরকম নয়। খুবই লোভনীয়। মানে শেক্সপিয়ারের যে কোনো নাটকের মহিলা চরিত্র করা একটা দারুণ ব্যাপার। সেখানে আমি লেডি ম্যাকবেথ করলাম, আমি ডেসডিমোনা করলাম। তো এটা একটা মানে আমার, যদি ধরো কোনোদিন কাউকে এমন একটা, ধরো কোথাও গেলাম যেখানে আমাকে কেউ চেনেন না অভিনেত্রী হিসাবে, তো আমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি করেন, আমি বলবো আমি অভিনয় করি। তো কী ধরনের অভিনয় করেছেন, কোন চরিত্রে অভিনয় করেছেন, তখন তো আমাকে নিজের একটা কথা বলতে হবে কাউকে। তখন সেখানে আমি বলতে পারবো যে আমি ডেসডিমোনা করেছি, আমি লেডি ম্যাকবেথ করেছি। তো সেইটা একটা দারুণ ব্যাপার আর কি, তো বলতেই ভালো লাগবে। মনে হয় যে কতটা চরিত্র, আরেকবার বলবে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা টাফার রাদার, লেডি ম্যাকবেথ না ডেসডিমোনা? অবশ্যই লেডি ম্যাকবেথ আমার মনে হয়। মানে ডেসডিমোনা খুব নিষ্পাপ, খুব সরল। সেই নিষ্পাপ, কারণ আমরা তো এখন কেউই আর খুব বেশি সরল নেই। যত বয়স বেড়েছে আরও যেটুকু সরলতা ছিল সেটাও ধুয়ে মুছে আস্তে আস্তে সাফ হয়ে যাচ্ছে। মনটা আস্তে আস্তে কেমন যেন জটিল হয়ে যাচ্ছে। তো একজন ওখান থেকে হাসছিল, তাই হাসলাম, সরি। তো সেই জন্য আর কি সেই সরলতাটা ফুটিয়ে তোলাটাও একটা খুব কঠিন কাজ। কিন্তু আমার মানে যেহেতু যদি আমি রাফের কথা বলি, আমাকে সবসময় ক্যারিয়ারের প্রথম থেকে, আমি যখন সিরিয়াল করেছি, পরবর্তীকালে সিনেমা, ওয়েব সিরিজ, আমি সবসময় খুব ভালো চরিত্রেই অভিনয় করেছি। মানে আমি খুব ভালো মেয়ে, প্রতিবাদী মেয়ে, আমি সবার বিপদে পাশে দাঁড়াই, উচিত কথা উচিত মানে ঠিকভাবে বলি, এইরকম একটি মানুষ। খুব ম্যানুপুলেট করা, খুব মানুষকে এইরকম চরিত্র আমি করি। তো নেগেটিভ চরিত্রের মধ্যেও তো অনেক কিছু ব্যাপার থাকে। তো আমার লেডি ম্যাকবেথ করা মন্দারের একটা ওই আর কি, নিজের ভিতরের মধ্যে আমাদের যে খারাপ বোধগুলো থাকে সেগুলোকে আমি ওই লেডি ম্যাকবেথের মধ্যে দিয়ে বোধহয় চ্যানেলাইজ করতে পেরেছি। তো সেই জন্য লেডি ম্যাকবেথ একটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আমরা ট্রেলারটা দেখলাম, তিনটে ক্যারেক্টারের মধ্যে মিলন করছে, একজন বন্ধু পাশে দাঁড়িয়ে বিয়েটা দেখাচ্ছে, কিন্তু তারপরেই পুরো স্টোরি লাইন ঘুরছে। ইজিলি ভাবে এইভাবে কি পোর্ট্রে করা যায় নাকি এর মধ্যে আরো অনেক বেশি কাজ?
এটার জন্য তো সিনেমাটা দেখতে হবে, এত কথা বলে দিলে কি করে হবে? মানে আমরা যেটা দেখতে পেলাম এতটা ইজি সরলীকরণ করা যায়। না, কোনো কিছুই কি সরল, মানে দেখে যেটা সরল মনে হয় আপাত দৃষ্টিতে তো তা নয়। তার মধ্যে আর ওথেলোর গল্প যারা জানেন, মানে বা সবাইকে যে পড়েছেন তা নয়, মানে কিন্তু জানেন তো ওথেলোতে তো ওইটাই হচ্ছে ব্যাপার, যে একটা সম্পর্ক সেটাকে কিভাবে তার মধ্যে একটা বিবাদ ঢুকিয়ে দেওয়া যায়, তার মধ্যে একটা দেওয়াল তুলে দেওয়া যায়, সেটাই তো কাজ করেছে আর কি অগো। যেটা যে চরিত্রে অনির্বাণ কাজ করেছে, অনির্বাণের চরিত্রের নাম আমাদের এখানে গোগো অথরিতে। তো সেটাই আর কি, যে কিভাবে একটা সুন্দর সম্পর্ককে আস্তে আস্তে বিষিয়ে তুলে দেওয়া যায়। তার কি কোনো প্রেম ছিল তোমার চরিত্রটার প্রতি, মানে অনির্বাণের চরিত্রের সঙ্গে তোমার কোনো প্রেমের সম্পর্ক আগে ছিল যেটা কি পরে কি হবে? আচ্ছা, আমি একটা কাজ করি, তুই একটু সাইডে আয়, আমি বসি 2 ঘন্টা 40 মিনিট ধরে আমি পুরো গল্পটা বলি। ফ্রেম শুনবি তো, যে কোন ফ্রেমে কে কি করেছে, অমুক ফ্রেমটাতে অনির্বাণ যখন স্কুটি বাইকটা নিয়ে ঢুকলো, সবটা জানতে চাস তো? সিনেমাটা দেখবি না, তাই তো? ছোট্ট করে জিনিস দাও। আমি কিছু বলবো না, সিনেমাটা না দেখি, কোনো কিছু পড়াশোনা না করে এসে উল্টোপাল্টা প্রশ্ন করছি। সোহিনী, অতই তুমি মঞ্চেও অভিনয় করেছো আর এবার তুমি সেলুলাইটেও করবে। তো তোমার কোথায় মনে হচ্ছে যে মার্জিনাল ডিফারেন্স কি, মানে তুমি ফিল করেছো যে মঞ্চে আর একই তো গল্প, একই ডিরেক্টর, তো মঞ্চ আর সেলুলাইটে কি মার্জিনাল ডিফারেন্স যেটা তুমি সেটা কি ফিল করেছো? আমি আজকেই কথা বলতে বলতে একটা ইন্টারভিউতে তখন ভাবছিলাম যে মঞ্চে কি হয় বলতো, মঞ্চটা তো অনেকটা বড়। আমার বডি ল্যাঙ্গুয়েজটা না মঞ্চের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই দেখবে চেঞ্জ হয়ে যায়। তোমাকে যদি একটা ছোট ঘরে ঢুকিয়ে দেওয়া যায়, তুমি যদি সেই ঘরটায় 5-6 দিন থাকো, দেখবে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। তুমি হাত পা বেশি নাড়াচ্ছ না, বেশি ঘাড়ের মুভমেন্ট করছো না, ঠিক আছে? আর তোমাকে যদি একটা বড় ঘরে দিয়ে দেওয়া হয় কিংবা পাহাড়ের একটা কোলে ছেড়ে দেওয়া হয়, তোমার তখন কথা বলা জোরে জোরে হয়ে যাবে কিংবা বডি ল্যাঙ্গুয়েজটা অনেক পাল্টে যাবে। তো মঞ্চ আর ক্যামেরার সামনে অনেকটাই, এই যে ধরো এই যে ক্যামেরা আমার এই যে সামনে তোমরা এখানে রয়েছে, তো বুমগুলো আমার এখানে, আমি কিন্তু বেশি মুভ করতে পারছি না, তখন আমার পুরো এক্সপ্রেশনটাই হচ্ছে এইটুকুনি জায়গার মধ্যে, আমার বডি ল্যাঙ্গুয়েজটা কম। তো ক্যামেরার সামনে অনেক বেশি ফেসিয়াল এক্সপ্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা থিয়েটারের ক্ষেত্রে সেটা অনেক বেশি বডি ল্যাঙ্গুয়েজ, পুরো শরীর জুড়ে, আমার পায়ের নখ থেকে শুরু করে আমার মাথার চুল পর্যন্ত সবটা দিয়েই আমার অভিনয়টা, যেটা ক্যামেরার সামনে অনেকটা, মানে এটা একটা অভিনয়ের তফাৎ। কিন্তু মন, আমি যদি বলি সোলটা কিন্তু এক। তো থিয়েটারে যেটা হয় যে ধরো সিনেমার ক্ষেত্রেও আমাদের কাছে আমার মনে স্ক্রিপ্ট আসে, এখন তো খুব বেশি সময় থাকে না যে অনেকদিন ধরে একটা রিহার্সাল হলো, একটা ওয়ার্কশপ হলো, অনেকদিন ধরে আমি কো অ্যাক্টরদের সাথে প্র্যাকটিস করছি একটা সিন। আমি হয়তো এমনও হয় সিনেমাতে গিয়ে আমি প্রথমবার একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে আমি জানতে পারলাম যে অমুকজন অভিনয় করছেন, তার আগে হয়তো আমার তার সাথে দেখাই হয়নি। তো এইটা খুব একটা ভালো নয় সিনেমার জন্য। যেহেতু আমার থিয়েটারে আমরা অনেকদিন রিহার্সাল করেছি, শো করেছি, প্রত্যেকটা শোয়ের আগেও রিহার্সাল হতো, তো সেই জন্য আমার মনটা দিয়ামনা মুখার্জি, মানে ডেসডিমোনার যে মনটা, সেই মনটা আমার তৈরি ছিল, তাই জন্য আমার ওখানে গিয়ে খুব সুবিধে হয়েছে। বাকিটা টেকনিক্যাল বিষয় আসে, যেটা আমি প্রথমে বোঝালাম। ডিফারেন্স ছিল বলতে, ডিফারেন্স আমার কাছে দুটো মাধ্যমের ডিফারেন্স, মাধ্যমের টেকনিক্যালিটিসের ডিফারেন্স। আদারওয়াইজ নাটকটার সোল যা ছিল, ছবির সোলও একই আছে। পুরো গল্পটাই কি, মানে যেভাবে নাটকের মঞ্চে বিষয় হয়েছিল সেটাই কি পুরোপুরি উঠেছে নাকি আরো বেশি লাস্ট মানে ভাস্ট বেশি লাগছে? না, গল্পের যে টাইম স্প্যানটা ছিল সেইটাই আছে, কিন্তু কিছু কিছু জিনিস, যেমন থিয়েটারের 3 ঘন্টা 10 মিনিটের থিয়েটার ছিল, কিছু কিছু দৃশ্য আমার ফেলতে হয়েছে, তেমন ছবির তাগিদে কিছু কিছু দৃশ্য যোগও হয়েছে। কিন্তু ইনট্যাক্ট আমি বলবো, নাটকের যে এক্সপিরিয়েন্স মানুষ পেত, সেই ট্র্যাজেডির এক্সপিরিয়েন্স, সেই ফিল করার এক্সপিরিয়েন্স, সেটা আমরা ছবির ক্ষেত্রেও দেওয়ার চেষ্টা করেছি। সোহিনীদি এবং অনির্বাণদার জুটি আর কি খুব আর কি সেরা জুটি, তো সেক্ষেত্রে এখানে তৃতীয় ব্যক্তি হিসেবে অনির্বাণদাকে সিলেক্ট করা, সেটা আর কি কতটা টাফ ছিল? না, মানে আমরা থিয়েটার থেকেই শিক্ষা পেয়েছি যে দর্শক কি অ্যাকসেপ্ট করবে সেইটা একটু পরে ভাবা, আর প্রথম ভাবা হচ্ছে আমাকে অ্যাপিল করছে কিনা। আমার কাছে শেক্সপিয়ার খুবই ওথেলো অ্যাপিলিং মনে হয়েছিল বলেই নাটক করেছিলাম। চিত্রনাট্যটা তৈরি করেছিলাম, মনে হয়েছিল যে টাইমের কল, এটা ছবিতে আসা উচিত। এবার সেক্ষেত্রে অনির্বাণের একটা বড় ভূমিকা আছে, ও জোর জুগিয়েছে, বলেছিল যে হ্যাঁ এটা করা যেতে পারে। সেক্ষেত্রে কে কার জুটি, কে তৃতীয় ব্যক্তি, দর্শক কি অ্যাকসেপ্ট করবে, এগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করেনি। এখানেও একজন একটা ডিরেক্টর, ওখানেও একজন একটা ডিরেক্টর।
সেটের পরিবেশটা কিরকম থাকতো? সেটের পরিবেশ খুবই গম্ভীর ছিল আর কি। মানে এত কম সময়ে এত বেশি ম্যাটেরিয়াল আমাদের শ্যুট করতে হয়েছে, মানে সেটা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। যদি বাংলা ছবিতে পরিচালনা করতে হয়, অভিনয় করতে হয় বা অন্যান্য কাজ করতে হয়, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, সেইটা আমরা জানতাম। ফলে আমরা ছবিটা খাতায় কলমে তৈরি করে নিয়ে গেছিলাম। আমাদের মধ্যে যা ঘুষোঘুষি মারামারি বাড়িতে মিটে গেছে, আমার বাড়িতে, ওর বাড়িতে, SBF এর অফিসে। ছবির ফ্লোরে যখন আমরা গেছি তখন আমাদের মাথায় ছবিটা পরিষ্কার। সেখানে কোনো রকম কোনো মতানৈক্য, কোনো রকম মতবিরোধ কিচ্ছু ঘটে। এটা মানে বলা একদমই উচিত হবে না, তবে যে পুরো গল্পটা যেভাবে আবর্তিত হয় ওথেলোতে, তাতে আমি যে চরিত্রটি করছি মুকুল মাইকেল ক্যাসিও, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যারা পড়েছেন বা দেখেছেন নাটকটি অলরেডি জানেন। এবং যেটা এখানে এক্সপিরিয়েন্স, এই থিয়েটার থেকে সিনেমা করতে গিয়ে অনেক কিছু নতুন শেখা। এবং আমি ট্রেলার লঞ্চেও যেটা বললাম, যে মানুষগুলোর সাথে কাজ করলাম, তাদের থেকে অনেক কিছু, তারা যে পরিশ্রমটা করেন, ট্যালেন্ট তো বাদ দিন, সেটা থাকে, অনেকের থাকে না, কিন্তু যে পরিশ্রম করেই কাজটা হয়েছে সেটা শিক্ষণীয় আমার কাছে। মানে পুরোপুরি পজিটিভ ক্যারেক্টার বলা যেতে পারে না, কি কোনো গ্রেশেড রয়েছে? এই সিনেমাটাতে কেউই পুরোপুরি পজিটিভ নয়, জীবনের মতোই, যে কখনো কোনো মানুষকে মনে হয় ভালো, কখনো কোনো মানুষকে মনে হয় খারাপ, কখনো সকালবেলা উঠে মনে হয় দিনটা দারুণ যাচ্ছে, কখনো মনে হয় যে জীবনটা কি হচ্ছে। তো সেরকমই অনেক। দেখো, অথেলোর চরিত্রগুলোর সবকটাই খুব গ্রে শেড আর কি। তো সুতরাং আমি আমার চরিত্রের ব্যাপারে গ্রে, পজিটিভ, নেগেটিভ এরকম কিছু খোলসা করছি না। কিন্তু বলছি যে এই মিলি বলে চরিত্রটা, যেরকম অনির্বাণদা বললেন, যে প্রচণ্ড একটি গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই ছবির মধ্যে। নাটকে অন্য একজন করেছেন, উপাবেলা বলে, কিন্তু এই ছবিতে আমাকে যে এরকম একটা সুযোগ দেওয়া হয়েছে, এত বড় একটা মাপের চরিত্র, এবং সবথেকে বড় কথা খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র, যেরকম এর আগে দর্শক আমাকে এভাবে দেখেনি, সেরকম একটা চরিত্র, সেরকম একটা ভাবে আমাকে দেখানো হয়েছে, যেটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে একদম আমার তো নিজেকে দেখেই নিজেকে মনে হচ্ছে যে আমি মানে মিমির থেকে আলাদা লাগছে মিলিকে। তো সেটার জন্য আমিও খুব আশাবাদী যে আর কাজের অভিজ্ঞতা তো মানে বলার, মানে কি বলবো, কাজের অভিজ্ঞতা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বন্ডিং ছিল, আমার কখনো মনে হয়নি এক মুহূর্তের জন্য যে আমি এই নাটকটাতে পাঠ করিনি, কখনো মনে হয়নি যে আমি এদের দলের কেউ নই। প্রত্যেকটা সময় আমি এত এদের মতনই একজন, যেন মনে হচ্ছে দীর্ঘদিন আমি এই নাটকটাতে অভিনয় করেছি এবং এদের সাথে প্রত্যেক দিন আমার দেখা হয়, বাড়ির মানুষ। তো এই কমফর্ট জোনটা তৈরি হয়ে গেছিল। তো এই চরিত্রটা করতে আমার মনে হয় ওই যেটা তোমরা পর্দায় দেখছো তার পিছনে যে এতটা সুন্দর বন্ডিং, এইটা না থাকলে পর্দায় ওটা তৈরি করাটা সম্ভব ছিল না। তাই মিলি চরিত্রটা করতে যতটা আমার কঠিন মনে হয়েছে, যতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে, এটা শুধুমাত্র ক্রেডিট পুরো আমাদের অথই টিম, অর্ণদা, অনির্বাণদা, এই পুরো গোটা অথই টিমকে আমি আমার শুভেচ্ছা জানাবো, যে তারা না থাকলে এই এত সুন্দর করে পুরো কাজটা সম্পন্ন হতো না। আর আমি মানে জানি না কি করতাম আর কি, মানে পুরো অথই জলে পড়তাম আর কি যদি। আর অথই ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, এটা আমি যতদিন বেঁচে থাকবো অথই ততদিন আমার সাথে থাকবো।